স্বাধীনতার 50 বছর এগিয়েছে বাংলাদেশ, পৃথিবীর বুকে বিস্ময় আমার ছোট্ট বাংলাদেশ। মুক্তিযোদ্ধা, রাজনীতিবিদ, বুদ্ধিজীবী তাদের পাশাপাশি এই অগ্রযাত্রায় সবচেয়ে বলিষ্ঠ অবদান দেশের সাধারণ মানুষের, আমজনতার। আর তাই আমজনতার কথা বলতে আবারও ফিরে এলাম রাজনীতির দ্বিতীয় অধ্যায় নিয়ে। এই অধ্যায় আমজনতার। দর্শক, যমুনা টেলিভিশনের কোনো রাজনৈতিক পরিচয় নেই, কোনো বিশেষ দলের প্রতি কোনো দুর্বলতা কিংবা দায়বদ্ধতা নেই। হ্যাঁ, আমাদের দায়বদ্ধতা আছে এদেশের কোটি কোটি মানুষের প্রতি, মুক্তিযুদ্ধ ও মুক্তিযোদ্ধাদের প্রতি। তাদের সামনে সত্যকে সত্য আর মিথ্যাকে মিথ্যা হিসেবে তুলে ধরাই আমাদের প্রধান কাজ। কোনো দল কিংবা রাজনীতিবিদকে আঘাত করা আমাদের লক্ষ্য নয়। আমাদের লক্ষ্য নিজেদের ভুলগুলো নিজেরা মিলে খুঁজে বের করা, এগিয়ে যাবার লক্ষ্যে বলবো আগামী সুন্দর বাংলাদেশ নিয়ে আমাদের সবার ভাবনার কথা। আর পুরো সময় আপনাদের সাথে আছি আমি রোকসানা আনসুমান নিকোল। আমজনতার আজকের বিষয় আম না করোনা। আমাদের সঙ্গে আছেন ফজলে হাসান বাদশা, মাননীয় সংসদ সদস্য, রাজশাহী ২ আসন। আমি আপনার কাছে জানতে চাই, রাজশাহী জেলা প্রশাসক বলেছেন কঠোর লকডাউন দিলে ১৫,০০০ রিকশা চালক, ১ লাখ বস্তিবাসীর দায়িত্ব কে নেবে? ২,০০০ কোটি টাকার আম ব্যবসার কি হবে? তাদের ক্ষতিপূরণ দেয়া কি সম্ভব কিনা? এটা জেলা প্রশাসকের প্রশ্ন। এখন আমার প্রশ্ন হচ্ছে, ভারতের মতো শক্তিশালী রাষ্ট্রের যে হাল হয়েছে, সেই হাল যদি আমাদের হয়, সেই ক্ষতিপূরণ কে দিবে? মানে রাজশাহী বিভাগ থেকে যদি গোটা বাংলাদেশে এই যে ডেল্টা ভ্যারিয়েন্ট ছড়িয়ে পড়ে, তাহলে হবেটা কি? ফজলে হোসেন বাদশা, আপনাকে আনমিউট করতে হবে। হ্যাঁ জি, আপনি একটা খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন জিজ্ঞেস করেছেন। আপনি কি আমার কথা শুনতে পাচ্ছেন? স্পষ্ট শুনতে পাচ্ছি। আচ্ছা, আপনি এখন জেলা প্রশাসক বলেছেন যে যদি লকডাউন দেওয়া হয়, তাহলে এই রিক্সা চালক কিংবা যারা দিন আনে দিন খায় তাদের কি বলে তাদের ক্ষেত্রে যে অর্থনৈতিক যে চাপটা পড়বে সেটা কে দেখবে, এটা কিভাবে সামাল দেবে? এটার উত্তর দেওয়ার জন্য আমার মনে হয় যে আমাদের এরকম একটা আলোচনার প্রয়োজন নেই। আমেরিকার মতো যারা পুঁজিবাদী রাষ্ট্র, যারা এই ধরনের কোনো সেবামূলক কাজে বেশি অর্থ ব্যয় করে না, তারা এই লকডাউন দিয়ে দেখা গেছে যে $1.5 ট্রিলিয়ন তারা খরচ করেছে মানুষকে বাঁচিয়ে রাখার জন্য। আমাদের তো আর আমেরিকার মতো $1.5 ট্রিলিয়ন ঝুঁকি আমাদের ঘাড়ে নেই। আমাদের যে সমস্ত এলাকায় ঝুঁকিপূর্ণ, সেখানে আমাদের লকডাউন দিতে হবে এবং তার দায়িত্ব নিশ্চয়ই সরকারকে বহন করতে হবে। এবং বাজেটেও সরকার বলেছে যে জনগণের সাধারণ যারা দিন আনে দিন খায়, তার জীবন জীবিকার সংকট যাদের আছে, তাদের ক্ষেত্রে সরকার দায়িত্ব নিয়েছেন, বাজেটেও এই প্রস্তাব রয়েছে। অতএব এই বিষয়ে আমার মনে হয় যে জেলা প্রশাসকের এককভাবে চিন্তা করার কোনো কিছু আছে বলে আমি মনে করি না। দ্বিতীয় কথা হচ্ছে, রাজশাহী এবং চাঁপাইনবাবগঞ্জ এবং সাতক্ষীরা এবং যশোর এবং এই 4টি জেলা আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ ঝুঁকিপূর্ণ এলাকা। কারণ এই এলাকা দিক থেকে ভারতের সবচেয়ে যেটা বিপজ্জনক কি বলে করোনা ভাইরাসের যে টাইপটা, সেটা বাংলাদেশে অনুপ্রবেশ করছে এবং সেটা আমাদের আটকাতেই হবে। এবং একদিকে আমরা ভ্যাকসিনে পিছিয়ে গেছি, ভ্যাকসিন নিয়ে বিভিন্ন কূটনীতিতে আমরা জড়িয়ে পড়েছি, আর সেখানে আজকে লকডাউন নিয়েই বিতর্কে আমরা আছি। এখন আমাদের ভ্যাকসিনের প্রশ্ন তো অনেক দূরে রয়েছে। আমি মনে করি এই সমস্ত ক্ষেত্রে একবার স্পষ্টভাবে লকডাউন দিয়ে সংক্রমণের হার কমিয়ে আনতে হবে। আপনি বলছেন সংক্রমণের হার কমাতে হবে, কিন্তু আপনি তো সংসদ সদস্য ওই এলাকার, আপনার আসলে ভূমিকা কি সেটাও একটু জানতে মন চায়। আমার ভূমিকা আমি যেদিন নিজেই করোনা আক্রান্ত হই, সেদিনও
হাসপাতালেই ছিলাম এবং এই কাজেই ছিলাম। এটা কি আপনার জানা নেই? সেটা জানি, কিন্তু লকডাউন এখনো রাজশাহীতে হচ্ছে না কেন? বা 14 দলও তো একটা স্মারকলিপি দিয়েছে কঠোর বিধিনিষেধের জন্য, কঠোর লকডাউনের জন্য। সেখানে তাদের প্রস্তাবে বলা আছে যেভাবে এখন রাজশাহী এলাকায় আসলে একটা কি বলবো বিধিনিষেধ মানা হচ্ছে, সেটা আসলে পর্যাপ্ত না, আরো কঠোর ব্যবস্থা গ্রহণের দরকার। সেই কঠোর ব্যবস্থা গ্রহণের জন্য আপনারা কি করছেন? আমি মনে করছি যে 14 দল যে দাবি করেছে সেটা যথাযথ। সেটা আমি পরিষ্কারভাবে বলেছি এবং আজকে খবরের কাগজেও বলেছি। জি, আমি একটু যেতে চাই। আমাদের সঙ্গে আছেন অধ্যাপক ডক্টর মোহাম্মদ নাজমুল ইসলাম, পরিচালক রোগ নিয়ন্ত্রণ বিভাগ, স্বাস্থ্য অধিদপ্তর। তার কাছ থেকে আমি একটু জানতে চাই, আজ তো আপনারা স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক ডক্টর মির্জা সেব্রিনা ফ্লোরের নেতৃত্বে চাঁপাইনবাবগঞ্জ রাজশাহীর পরিস্থিতি পরিদর্শন করে এসেছেন। সেখানে আসলে প্রধান সংকটগুলো আপনাদের কাছে কি মনে হয়েছে, কি নির্দেশনা দিয়ে এলেন সেখানে? ধন্যবাদ আপনাকে। আমরা আজকে রাজশাহীর দুটো জায়গা আমরা মূলত দেখেছি। একটি হচ্ছে চাঁপাইনবাবগঞ্জ এবং রাজশাহীর কিছুটা জায়গা। আমরা সোনা মসজিদ বন্দর দেখেছি, শিবগঞ্জ উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্স দেখেছি এবং তার সঙ্গে 250 শয্যা বিশিষ্ট চাঁপাইনবাবগঞ্জের যে হাসপাতালটি আছে সেটি দেখেছি। আমরা রাজশাহী মেডিকেল কলেজের পরিচালক, তার সঙ্গে বসেছি রাজশাহীর বিভাগীয় পরিচালক এবং বৃহত্তর রাজশাহীর প্রতিটি জেলার সিভিল সার্জনদের সঙ্গে আমরা বসেছি। এটি মূলত মাঠ পরিদর্শন করার একটি বিষয় ছিল, চাঁপাইনবাবগঞ্জ জেলা যাকে নিয়ে এত আলোচনা, এবং তার পাশাপাশি প্রশাসনিক কিছু বিষয় ছিল। আমরা যেটি দেখেছি সেটি যদি খুব সহজ করে আমরা বলি, সেটি হলো যে রাজশাহী এবং চাঁপাইনবাবগঞ্জের দুটো জায়গাতেই কিন্তু নতুন যে সংক্রমণ হয়েছে সেই সংক্রমণের অভিঘাত তাদেরকে আঘাত করেছে। চাঁপাইনবাবগঞ্জ আলোচনার শীর্ষে আছে কারণ সেখানে শতকরা হিসেবে যে শনাক্তের হারটি আছে সেটি অনেক বেশি আসছে, সে কারণে তারা সবারই নজরের মাঝে আছে। ভালো বিষয় যেটি আমরা আজকে দেখেছি সেটি আগে বলি, সেটি হলো চাঁপাইনবাবগঞ্জে আমরা দেখেছি যে লকডাউনের কথা বলা হয়েছে, যে লকডাউন আমরা ঢাকা শহরে দেখি এটি কিন্তু তেমনটা নয়। প্রায় শতভাগ দোকানপাট আমরা বন্ধ দেখেছি, একটি দুটি যেগুলো খোলা ছিল ফাঁকা ছিল সেখানে কোনো জনসমাবেশ ছিল, রাস্তায় মানুষের কোনো ভিড় ছিল না, যানবাহনের চলাচল খুবই সীমিত ছিল এবং যে স্থল বন্দর দিয়ে ভারত থেকে পণ্যবাহী ট্রাক প্রবেশ করে সেখানে আমরা মূলত দেখতে চাইছিলাম যে সেখানে আমাদের স্বাস্থ্য বিভাগের কর্মকর্তারা অন্যান্যদের সঙ্গে কিভাবে কাজ করেন, সেখানে তারা তাদের দায়িত্ব যথাযথভাবে পালন করছেন। ভারত থেকে যে সমস্ত ট্রাক চালকরা বাংলাদেশে প্রবেশ করেন সেখানে তারা একটি লাল ফিতা পরিয়ে দিচ্ছেন যাতে তাদেরকে সহজেই চিহ্নিত করা যায়। তারা কিন্তু বাংলাদেশের ভূখণ্ডে নির্দিষ্ট গণ্ডির বেশি আসতে পারেন না, ট্রাকে থেকে তাদেরকে ফিরে যেতে হচ্ছে। এটি হচ্ছে সাধারণ বিবেচনা। মানুষের কিন্তু আমরা দেখেছি স্বাস্থ্যবিধি মেনে যথাযথভাবে মাস্ক ব্যবহার করছে। বেশিরভাগ মানুষকেই আমরা যাদের সঙ্গে দেখা হয়েছে তারা মাস্ক ব্যবহার করছেন, এটি আমি মনে করি একটি উল্লেখযোগ্য অগ্রগতি। রাজশাহীতে যেহেতু চাঁপাইনবাবগঞ্জের চাইতে জনসংখ্যা অনেক বেশি, আমরা দেখেছি কিছু সংখ্যক মানুষ মাস্ক ব্যবহার করছেন না। রাজশাহী মেডিকেল কলেজের রোগীর চাপ বেড়েছে, এটি খুব স্বাভাবিক। পুরো জেলায় যখন পুরো আশপাশের জেলাগুলোতে যখন রোগীর চাপ বাড়ে, সঙ্গত কারণেই বড় হাসপাতালগুলোতে চাপ বাড়ে। আসার কথা হচ্ছে চাঁপাইনবাবগঞ্জের 250 শয্যা বিশিষ্ট যে হাসপাতালটি আছে সেখানে আমরা দেখেছি সেখানে আমাদের সেন্ট্রাল অক্সিজেন সাপ্লাই আছে। 72টি পোর্টে কেন্দ্রীয়ভাবে অক্সিজেন সরবরাহ করে রোগীদের চিকিৎসা দেওয়ার সুবন্দোবস্ত আছে। আজকে সেখানে প্রায় 100-র মতন র্যাপিড অ্যান্টিজেন পরীক্ষা হয়েছে, 1/3 মতন তারা পজিটিভ পেয়েছে। তার মানে এই সংখ্যক মানুষকে তারা কিন্তু আলাদা করে চিকিৎসার আওতায় নিয়ে আসতে পেরেছে। এর পাশাপাশি যারা পজিটিভ হননি তাদের কিন্তু RT-PCR করার জন্য রাজশাহীতে পাঠিয়েছে। সমস্যা যেটি হচ্ছে সারা বাংলাদেশে আমাদের কিন্তু অসংখ্য চিকিৎসক এবং স্বাস্থ্যকর্মী নেই। এই জায়গাতে কিন্তু পৃথিবীর 8-10টি দেশের মতো বাংলাদেশেরও সীমাবদ্ধতা আছে এবং এই সীমাবদ্ধতা করোনাকালীন সময়ে অন্য যে কোনো সময়ের চাইতেই অনেক বেশি চোখে আসে। তার কারণ হলো যে চিকিৎসক বা স্বাস্থ্যকর্মীরা এই স্বাস্থ্য কেন্দ্রগুলোতে করোনা রোগীর সেবা দিচ্ছেন, একটি নির্দিষ্ট সময় পরে তাদেরকে কিন্তু বাধ্যতামূলক কোয়ারেন্টিনে যেতে হচ্ছে। তারা যখন 2 সপ্তাহ পরে সুস্থ হয়ে যাদের কোনো উপসর্গ বা লক্ষণ দেখা দিচ্ছে না, কাজে ফিরে আসবার তারা সুযোগ পাচ্ছে। আপনি যে সংকটের কথা বললেন ডক্টর নাজমুল ইসলাম, আচ্ছা কোনো ধরনের কোনো পরিকল্পনা আছে কিনা? এখন যেহেতু দেশের অন্যান্য জায়গার অবস্থা কিছুটা আসলে রাজশাহী, নওগাঁ, চাঁপাইনবাবগঞ্জ বা ওই দিককার চেয়ে ভালো, আমরা অন্য কোনো স্থান থেকে চিকিৎসা ব্যবস্থা মানে চিকিৎসা কর্মী, ডাক্তার, নার্স তাদেরকে আসলে আমরা রাজশাহীতে চিকিৎসা সেবা দেবার জন্য পাঠাতে পারি কিনা, সেই বিষয়ে কোনো পরিকল্পনা কি হচ্ছে কিনা বা শুরু হয়ে গেছে কিনা? খুব বিনয়ের সঙ্গে বলতে চাই, আপনি যেটি বলছেন
এইটি বাংলাদেশের বর্তমান প্রেক্ষাপটে খুব সহজ বিষয় নয়। আচ্ছা। আপনি শুধু একটি জেলার দিকে তাকাচ্ছেন, আমাদের সীমান্তবর্তী প্রতিটি জেলাতেই কিন্তু সংক্রমণ প্রতি শতক হিসেবে রোগী যে চিহ্নিত করছে আমরা, সেই সংখ্যাটি অনেক বেশি। শুধু তাই নয়, বাংলাদেশের 4-5টি জেলা ছাড়া প্রায় সবগুলো জেলাতেই ক্ষেত্র বিশেষে 10%, 15%-এরও বেশি সংখ্যায় শতকরা হিসেবে রোগী আমরা পেয়ে যাচ্ছি। এরকম পরিস্থিতিতে আমাদের এমনিতেই চিকিৎসক, সেবক সেবিকা, মেডিকেল টেকনোলজিস্টের সংকট আছে। বিশ্ব স্বাস্থ্য সংস্থা যে প্রেসক্রিপশন দেয়, একজন চিকিৎসকের বিপরীতে 3 জন নার্স এবং 5 জন সহায়ক, এটি কিন্তু বাংলাদেশে নেই। 0.3 জন নার্স, 0.5 জন সহায়ক শক্তি আমাদের আছে। কাজেই এই মুহূর্তে আপনি যেটি বলছেন, এক জায়গা থেকে অন্য জায়গায় চিকিৎসক এবং অন্যান্য সেবা কর্মীদেরকে মোবিলাইজ করে দেওয়া, এইটি কিন্তু এই মুহূর্তে খুব সহজ কাজ নয়। তার কারণ আপনি শুধু করোনা রোগীর চিকিৎসা দিচ্ছেন না, সেখানে করোনার বাইরে অসংখ্য বিষয় আছে যেই চিকিৎসাগুলো আমাদের এই চিকিৎসকরা, আমাদের সেবা কর্মীরাই দিচ্ছেন। তারপরও আমরা ক্ষেত্র বিশেষে বিভিন্ন উপজেলা থেকে অল্প অল্প করে লোকবলকে আমরা মোবিলাইজ করবার চেষ্টা করছি। অন্যান্য জেলা যেখানে আমরা মনে করছি যে 2-4 জনকে আমরা এক জায়গা থেকে আরেক জায়গায় দিতে পারবো, সেটি আমরা করছি। কিন্তু ব্যাপকভাবে এক জায়গা থেকে চিকিৎসক এবং স্বাস্থ্যকর্মী অন্য জায়গায় স্থানান্তর করবার কোনো সুযোগ নেই। তাহলে ডাক্তার নাজমুল ইসলাম আমাকে একটু বলেন, রাজশাহী সদর হাসপাতাল দীর্ঘদিন ধরে অকেজো। পুরো বিভাগে জটিল রোগীদের জন্য একমাত্র ভরসা হচ্ছে রাজশাহী মেডিকেল কলেজ। আবার প্রভাবশালী জটিল রোগীরা সেখানেও আস্থা না রেখে রাজধানীতে চলে আসছেন। গোটা রাজশাহীর চিকিৎসা ব্যবস্থার বেহাল দশা, মুমূর্ষু রোগীও ভর্তি করা হচ্ছে না, অথচ ডেল্টা ভেরিয়েন্ট হঠাৎ করে, মানে যেরকম হয় আমরা যেটা দেখি যে অক্সিজেন লেভেল হঠাৎ করে নেমে যায় এবং হঠাৎ করে মৃত্যু হয়। এই পরিস্থিতি সামলে উঠতে পারবো কি আমরা? আপনি নিজেই বলছেন যে পরিস্থিতি আসলে এমন না যে শুধু রাজশাহী বা ওই এলাকায় খারাপ, সীমান্তবর্তী সব জায়গায় খারাপ। তাহলে কি আমরা এই পরিস্থিতি সামলাবার মতো সক্ষমতা আমাদের আছে? দেখুন, গত 1 বছরে এই পরিস্থিতি আমরাই সামলেছি। আমি আবারও বলি, আমরা অর্থাৎ চিকিৎসকরা, নার্স, ব্রাদার, সিস্টার, মেডিকেল টেকনোলজিস্ট এবং আমাদের সঙ্গে যারা সহায়তা করেছেন, প্রশাসন, পুলিশ প্রশাসন থেকে শুরু করে সবাই। এইটি কিন্তু নয়। আমরা বলেছি, এই আমরার মাঝে যারা সামনে থেকে তাদেরকে আমরা চোখে দেখি আমরা সবাই। কিন্তু আপনাকে মনে রাখতে হবে, এই রোগীদের চিকিৎসা দেবার যে কাজটি মূলত, সেই কাজটি চিকিৎসকরা করছেন, নার্সরা তাদের পাশে সহায়ক শক্তি হিসেবে প্রতিনিয়ত কাজ করে যাচ্ছেন। এইটি মাথায় রেখে যদি আমরা বিবেচনা করি, তাহলে এখন যে পরিস্থিতি আছে এটি আমরাই সামলাবো। কিন্তু আমরা বিনয়ের সঙ্গে বলতে চাই, যে পরিস্থিতি নিজের হাতে নিয়ন্ত্রণ করা যায়, স্বাস্থ্যবিধি মেনে মাস্ক ব্যবহার করলে, শারীরিক সামাজিক দূরত্বটি রক্ষা করে চললে এবং অবশ্যই শারীরিক সামাজিক দূরত্ব রক্ষা করবার পাশাপাশি প্রয়োজন হলে হ্যান্ড স্যানিটাইজ করা, সাবান দিয়ে হাত ধুয়ে ফেলা এবং অন্যদেরকে অনুপ্রাণিত করা, এই কাজগুলো করলে কিন্তু আমরা সংক্রমণের হার কমিয়ে ফেলতে পারি। আমরা সবাই আসলে ডাক্তার নাজমুল ইসলাম বিষয়গুলো জানি, মানি কতটা সেটাই হচ্ছে আসলে বিষয়। আমাদের সঙ্গে ডাক্তার আনোয়ারুল ইকবাল আছেন। জি ডাক্তার নাজমুল ইসলাম, আমাদের সঙ্গে ডাক্তার আনোয়ারুল ইকবাল আছেন, জনস্বাস্থ্য বিশেষজ্ঞ। তার কাছে আমি একটু জানতে চাই, এই যে পরিস্থিতি, আমরা সবাই বেশ ভয় পাচ্ছি ডেল্টা ভ্যারিয়েন্টটাকে নিয়ে, আসলে এটাকে ভয় পাবার কি কি কারণ আপনি দেখছেন? এবং আমরা এখন যেভাবে আছি, যেসব নিয়মকানুন মানছি বা যেসব ব্যবস্থা আসলে গ্রহণ করা হয়েছে, আমাদের পক্ষে কি সম্ভব এই ভয়ঙ্কর ভ্যারিয়েন্ট থেকে রক্ষা পাওয়া? জি ধন্যবাদ, এবং যমুনা টিভির সমস্ত দর্শকদের শুভেচ্ছা জানিয়ে আমি বলছি, দেখেন আমি একটা তথ্য আপনাকে দেই। আজকে এই মহামারীর সিনারিও অবস্থায় গত পরশুদিন বা গতকালকে রাজশাহী শহরে বঙ্গবন্ধু গোল্ড কাপ টুর্নামেন্ট এবং ফজিলতুন্নেসা গোল্ড কাপ টুর্নামেন্ট শুরু হয়েছে। এটা কি কোনো মতে সম্ভব? আপনি বলেন, এই জিনিসটা কখনো কি চলতে দেওয়া এখন উচিত? দেখ, সরকার যেখানে, আমাদের নেত্রী নিজে বলছেন যে 7টা জেলায় চরমভাবে লকডাউন দিতে, আপনার আইসিইউ তৈরি করতে, নেত্রীর কথাই শোনা হচ্ছে না, তাহলে ওনারা কি করছেন? এই যে আপনি একটা খুব প্রাসঙ্গিক একটা তথ্য তুলে ধরেছেন যে রাজশাহী সদর হাসপাতাল, এটা এখন কেন রেডি হবে? এটা তো যখন আরো 2 সপ্তাহ আগে রেডি হয়ে যাওয়া উচিত ছিল। যেমন আমাদের মেজরিটি জায়গায় আমরা শুনতে পারি হচ্ছে, হবে, হয়েছে, এই শব্দটা শুনতে পারি খুব কম। নাজমুল ভাই কিন্তু খুব সঠিকভাবে বলেছে। দেখেন, আমাদের মাননীয় স্বাস্থ্যমন্ত্রীও বলেছে, সারা বাংলাদেশকেও যদি আমরা হাসপাতাল করি, আমাদের যে লোক সংখ্যা, আমাদের যে অপ্রতুল চিকিৎসা ব্যবস্থা, এটা দিয়ে কিন্তু আমরা ট্রিটমেন্ট করতে পারবো না। আমাদের যেটা কথা হচ্ছে সেটা হচ্ছে, আমি বলি, আপনি যেটা আমাদের মাননীয় এমপি সাহেবকে জিজ্ঞেস করেছেন, আমটা সরকার কিন্তু নিজেরা কিনে নিয়ে নিজেরাই ডিস্ট্রিবিউট করতে পারতো। এখানে আপনার যারা কিনে নিয়েছে বাগান, তাদের কাছ থেকে কিন্তু
কিনে নিতে পারতো। দিন আনতে দিন খায় যারা, তাদেরকে প্রণোদনার আওতায় আনতে হবে। আদারওয়াইজ আমাদের অবস্থা যদি ভারতের মতো হয়, আপনাকে উদাহরণ দেই আমি, মার্চ মাসের শেষে এবং এপ্রিল মাসের প্রথমে যখন ছোট একটা ধাক্কা খেয়েছি, তখন কিন্তু কোনো জায়গায় কোনো সিট ছিল না। আর আমাদের হয় কি, যখন আমি নিজেকে ইনক্লুড করে বলছি, আমরা একটু খারাপ ধরনের মানুষ হয়ে গেছি। কারণ কি, আমার নিজের কোনো ক্ষতি না হলে আমরা সেটা কেয়ার করি না। আপনি দেখেন ঈদের ছুটি থেকে ওগুলো বাদই দেন, আমরা যেখানে এখন 12,800 মানুষ মারা গেছে, সেখানে আমরা ঈদের আনন্দ করি, ঈদে মার্কেটিং এ যাই, বাচ্চাদেরকে নিয়ে যাই। এটা কোন দেশের মানসিকতা আপনি বলেন? সবকিছু তো আমরা সরকারের উপর দিয়ে দিতে পারবো না, কিছু কিছু জিনিস তো নিজেদের করতে হবে, সেটা লোকালি করতে হবে। আজকে যেমন প্রজ্ঞাপন দিয়েছে যে লোকাল গভর্নমেন্টের উপরে আপনার অনেক কিছু ন্যস্ত করেছে তারা, তো সেইটা এখন যদি ডিসি সাহেব এইটা বলে যে আমি আর আপনার সাধারণ মানুষের জন্য কিভাবে লকডাউন দিব, তাহলে তো ওনার উপর প্রশাসন থাকলে উনি কি করবেন আমরা অনুমেয়। কারণ কি, ঢাকা শহরেও এখন কিন্তু 2-4 জন আপনার ইন্ডিয়ান ভ্যারিয়েন্টের রোগী পাওয়া গেছে আমার তথ্য অনুসারে। তো সুতরাং আমরা যদি এটা নিয়ে হেলাফেলা করি এবং আমরা যদি গত বছর আমাদের কিছু হয়নি সেই আশায় বসে থাকি এবং এটা যদি নেচারের উপর দিয়ে দেই, তাহলে আমরা কিন্তু বিপদে পড়বো। এবং একটা জিনিস মনে রাখবেন, আমাদের মেইন জিনিসটা যেটা নাজমুল ভাই একটু টাচ করেছেন, আমাদের ট্রিটমেন্টের থেকে বেশি কাজ হচ্ছে প্রিভেনশন। সেই প্রিভেনশনটা আমি আপনাকে তথ্য দিই, আজকে আমার কাছে তথ্য আছে। সেটা হচ্ছে রাজশাহীতে ওনারা যেটা দেখেছেন ওনার ঠিক আছে, কিন্তু আমি আজকে 7টা চ্যানেল দেখছিলাম, মেজরিটি জায়গায় ঢিলাঢালা ভাবে লকডাউন চলছে ওই একই। আপনি আমাকে একটা কথা বলেন যে লকডাউন কি কখনো কঠোর, নরম, বিশেষ এই নামে আপনি ভাগ করবেন লকডাউনকে? তাহলে মানুষের কি লকডাউনের প্রতি রেসপেক্ট থাকবে? তাহলে আপনার যেটা করতে হবে, আমাদের কিছুদিনের জন্য, আমরা কিন্তু লকডাউন কোনো পার্মানেন্ট সলিউশন না। আমরা কি গতবার কখনো বলেছি লকডাউন দেন? কখনো বলিনি। কিন্তু এখন যে পরিস্থিতি, যতই আমরা বলি একটা জীবন চলে গেলে তার কিন্তু আর কখনো তার পরিবারের যে কি অবস্থা হবে সেটা না বোঝার কারণ এখানে কারো নাই। কিন্তু আমরা কিছু হলেই জীবিকাকে টান দিয়ে নিয়ে আসি। একটা উদাহরণ দেই, আপনি যখন ক্রিকেট খেলা খেলবেন, একটা টস হবে, আপনার কিন্তু হয় ফিল্ডিং নেবেন নয় ব্যাটিং নেবেন, দুইটা একসাথে নিতে পারবেন না। তাই এটা যেহেতু সংক্রামিত ব্যাধি, আপনি দুটো একসাথে নিতে পারবেন না, প্রায়োরিটি বেসিসে কাজ করতে হবে। আমি যেহেতু এপিডেমিক প্রিপেয়ারনেস এর লোক, আমি জানি যে ঢেউয়ের আগে থাকতে হবে, ঢেউয়ের পিছনে থাকলে আপনি ধরা খেয়ে যাবেন। তো সুতরাং আমরা কখনোই ঢেউয়ের আগে কিন্তু থাকি নাই, আমরা সবসময় বলছি হচ্ছে, হবে, হয়েছে, এরকম কথা খুব কম শুনেছি। কিন্তু সাথে সাথেও বলি, আজকে স্বাস্থ্য অধিদপ্তর হোক বা আমাদের মন্ত্রণালয় হোক, এদের তো সীমিত জনবল। আমরা লোকাল অ্যাডমিনিস্ট্রেশনের উপর পাওয়ার দেওয়ার পিছনে কারণ হলো যে আপনি চট জলদি একটা কথা বলি, প্রিভেনশনের ক্ষেত্রে আপনি খুব দ্রুততার সাথে সিদ্ধান্ত নেবেন। ফজলে হোসেন বাদশা কিছু একটা বলতে চাচ্ছেন? জি, ফজলে হোসেন বাদশা। আমি উনি স্বাস্থ্য মন্ত্রণালয়ের মানুষ, কিন্তু আমি জনপ্রতিনিধি। এখন উনি আমাকে একটু মানে ইনডাইরেক্টলি জিজ্ঞেস করেছিলেন যে যখন করোনা শুরু হয় আমরা কি করেছি জনপ্রতিনিধি। না, এটা আমি জিজ্ঞেস করিনি। হ্যাঁ, না না, এরকম কথা জিজ্ঞেস করিনি। না, আপনি বলেননি, আপনার কথা বলছেন না, ওনার কথা বলছেন। আপনি কি ডাক্তার নাজমুল ইসলামের কথা বলছেন? নাজমুল ইসলামের কথা। জি, ওটা তাহলে আমি শেষ করি। আমি একটু বলি, রাজশাহী মেডিকেল কলেজ হসপিটালে আমরা 3টা পিসিআর বসিয়েছি উইদিন 1 মান্থ। ওনার জানার কথা। এবং রাজশাহী মেডিকেল কলেজে আমরা আমাদের আইসিইউ শর্ট ছিল, আমরা এটা বাড়িয়েছি। আমাদের যে অক্সিজেন ট্যাঙ্ক এইটাকে ডাবল করেছি, ক্যাপাসিটি ডাবল করেছি। এগুলো কাজ কিন্তু আমার মতো সংসদ সদস্য হসপিটালে বসে এগুলো কাজগুলো করেছেন। এখন তো এখন আমি একটা প্রশ্ন করি যে আমাদের দেশে স্বাস্থ্য খাতে ব্যয় এই দক্ষিণ এশিয়ার মধ্যে সবচেয়ে কম, অথচ জনসংখ্যার দিক থেকে আমরা সবচেয়ে বেশি, ঘনত্বের দিক থেকে পাকিস্তানের চেয়ে আমাদের স্বাস্থ্য খাতে যে কম ব্যয় হচ্ছে, এটা ওনারা কি করেছেন? ফজলে হোসেন বাদশা, আপনি বলছেন স্বাস্থ্য খাতে ব্যয় কম, আবার স্বাস্থ্য মন্ত্রণালয়ের জন্য যে বাজেট বরাদ্দ থাকে সেই টাকা কিন্তু আবার বছর শেষে ফেরত যেতেও আমরা দেখেছি। আমি একটু যুক্ত করতে চাই মোহাম্মদ আব্দুল ওয়াহেদকে, তিনি সভাপতি বাংলাদেশ ম্যাঙ্গো প্রোডিউসার্স
প্রোডিউসার মার্চেন্ট অ্যাসোসিয়েশন। তার কাছে আমি জানতে চাই মোহাম্মদ আব্দুল ওয়াহেদ, কঠোর লকডাউন না দিতে আম ব্যবসায়ীদের তরফ থেকে কোনো ধরনের চাপ আছে কিনা স্থানীয় প্রশাসনের প্রতি? কেননা বারবারই বলা হচ্ছে আম ব্যবসায়ীরা ক্ষতিগ্রস্ত হবে, সেই জন্য আসলে কঠোর লকডাউন দেয়া যাচ্ছে না। শোনা যাচ্ছে না তাদেরকে, এবং এখানে আমার বড় ভাই ফজলে হোসেন বাদশা ভাই আছেন, আমাদের এলাকার অত্যন্ত জনপ্রিয় নেতা। আসলে বিষয়টা হচ্ছে যে আমরা আজকে চাঁপাইনবাবগঞ্জে 13তম দিন অতিক্রম করছি লকডাউনে, এবং যে লকডাউনটা চাঁপাইনবাবগঞ্জ জেলাতে হচ্ছে প্রত্যেকটা শুধু শহর না, ইউনিয়ন পর্যায়ে এবং গ্রাম পর্যায়ে, এবং এটা কারফির মতো অবস্থা। এত কিছুর পরও আজকে 13 দিনে কিন্তু আমাদের যেভাবে মানে করোনা রোগীর মানে শনাক্তর হার কমে যাওয়ার কথা, মাঝে কিছু কমছিল, কিন্তু আজকেও দেখি যে প্রায় 60-70-র ওপরে, এবং মৃত্যুর হারটাও খুব বেশি। এই অবস্থায় আমরা গোটা জেলার মানুষ খুব আতঙ্কিত এবং খুব ভয়ে ভীত অবস্থায় আছি। আমি আপনাদের বলতে চাই, একটি কথা এসে সোনা মসজিদ স্থলবন্দর বা ইন্ডিয়ার মানে সীমান্তবর্তী জেলা, আমাদের জেলার সীমান্তবর্তী সমস্ত এলাকা তার কেটা দিয়ে ঘেরা, এবং আমাদের সোনা মসজিদ দিয়ে যে পণ্য আমদানি হয় তার ড্রাইভার, হেল্পার, খালাসি যারা আছে, তারাকে যে ব্যবস্থায় রাখা হয়, আমাদের মানুষের সাথে, লেবারদের সাথে তাদের কোনো সম্পর্ক হয় না, এবং তাদের মধ্যে কোনো কাছাকাছি আসে না। এবং আমাদের সোনা মসজিদের একজন লেবারও এখন পর্যন্ত সোনা মসজিদের কোনো লেবার আক্রান্ত হয়নি। তারপরও আমাদের সীমান্তবর্তী যেসব ইউনিয়ন গুলো আছে সেগুলো তো কিন্তু হয়নি। কিন্তু কেন যে এত আমরা 13 দিন লকডাউনে আজকে অতিক্রম করার পরও এই অবস্থা, এটা আমাদের জন্য খুব ভাবিয়ে উঠেছে। আমাদের জেলায় নিশ্চয় মোহাম্মদ আব্দুল ওয়াহেদ আছে, কিন্তু আমি আপনার কাছে যেটা জানতে চাচ্ছিলাম যে কঠোর লকডাউন না দিতে আম ব্যবসায়ীদের তরফ থেকে কোনো ধরনের চাপ আছে কিনা স্থানীয় প্রশাসনের প্রতি? না, ব্যাপারটা হলো আমরা তো প্রশাসনের সাথে আলাপ আলোচনা করে লকডাউনটা দিয়েছিলাম। আমাদের আমটা বাজারে গত 10 দিন থেকে এসেছে। আমাদের এই জেলায় প্রায় 3 লক্ষ মেট্রিক টন আম, যার দাম 1500 কোটি টাকার উপরে। 4 থেকে 5 লক্ষ লোক এই আমের সাথে জড়িত। এই অবস্থায় আমাদের যেখানে কানসার্ট সহ বিভিন্ন এলাকায়, যেখানে আপনার 100, 150, 200 গোডাউন এবং আড়ত আছে, সেখানে 30-30টা চাল হচ্ছে। বাইরে থেকে কোনো পাইকার আসছে না, আম আমাদের বিচা কেনা হচ্ছে না, গাছে আম নষ্ট হচ্ছে। আমরা মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত। একদিক থেকে আমাদের এই করোনা ভাইরাসে জীবন হানির আশঙ্কা, অপরদিকে আমাদের আম ব্যবসায়ীরা আর্থিকভাবে বিরাট ক্ষতিগ্রস্ত হচ্ছে। এই অবস্থায় প্রশাসন যতই বলুক যে আম ব্যবসায়ীদের জন্য কোনো অসুবিধা নাই, কিন্তু এই লকডাউন এবং এই আতঙ্কে বাইরেকার কোনো পাইকার এবং আম ব্যবসায়ীরা এখানে আম ক্রয় করতে আসছে না। এই জন্য আমরা আম ব্যবসায় মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত। আমরা প্রশাসনকে অনুরোধ করছি, সরকারকে অনুরোধ করেছি যেন আম ব্যবসায়ীদেরকে ক্ষতির হাত থেকে রক্ষা করার জন্য একটি কোনো পন্থা উপস্থাপন করেন এবং আম ব্যবসায়ীকে আর্থিক ক্ষতির হাত থেকে রক্ষা করেন। আমি আপনাদেরকে বলতে চাই যে আমাদের ওই যে ডাক্তার সাহেব বললেন যে চাঁপাইনবাবগঞ্জে 250 বেডের হাসপাতাল, এই হাসপাতালের কিন্তু কোনো কার্যকারিতা নাই। এর আগে 15-20টা সিট ছিল, গত কয়েকদিন আগে 30 বেডে রূপান্তরিত করানো হয়েছে, এবং আমাদের সেন্ট্রাল অক্সিজেনের সিস্টেমটা 3-4 দিন আগে চালু হয়েছে। এখানে কোনো পিসিআর ল্যাব নাই। আমাদের এখান থেকে রুগীরাকে রাজশাহী পাঠানো হয়, 3 দিন, 4 দিন, 5 দিন পরে আমাদের রিপোর্ট আসে। এখানে যদি 250 বেড হাসপাতাল থাকার পরও এখানে যদি আইসিইউ এর কোনো ব্যবস্থা না থাকে, পিসিআর ল্যাবের কোনো ব্যবস্থা না থাকে, দৈনন্দিন যদি আমরা রুগীদেরকে শনাক্ত করতে না পারি, তাহলে আমাদের মৃত্যুর হার এবং শনাক্ত হার প্রতিদিনই বাড়তে থাকবে। আমি আপনার মাধ্যমে সরকারের কাছে এবং আমাদের এলাকার নেতা ফজলে হোসেন বাদশা ভাই আছেন, আমাদের আম ব্যবসায়ী এবং এই এলাকার মানুষকে দুইটাকেই জীবন এবং জীবিকাকে কিভাবে সমন্বয় করে এই আম শিল্পকে, আম ব্যবসাকে রক্ষা করা যায়, এটা আপনাদের কাছে মাধ্যমে। জি, আমি আরেকবার অধ্যাপক ডক্টর মোহাম্মদ নাজমুল ইসলামের কাছে যেতে চাই এবং তার কাছে জানতে চাই, আপনি নিশ্চয়ই ওয়াহেদ সাহেবের কথা শুনছিলেন, তিনি আপনার কাছে অনুরোধ করেছেন তাদের স্বাস্থ্য ব্যবস্থার কি হাল, আপনি নিজ কানেই শুনলেন। আরেকটা বিষয় ওনার কথা থেকে মনে হলো, আচ্ছা চাঁপাইনবাবগঞ্জের যে চিত্রের কথা আপনি বললেন আজকে আপনারা পরিদর্শন করে এসে, যে এখানে আসলে বেশ কঠোরভাবে স্বাস্থ্যবিধি মানা হচ্ছেন, ওয়াহেদ সাহেবের কথাও তাই মনে হলো। তাহলে সংক্রমণের হার কেন কমছে না, বা আসলে গ্যাপটা কোথায় আছে? ধন্যবাদ আপনাকে। এখানে বিজ্ঞানকে চিন্তা করতে হবে। সংক্রমণের হার আমরা দেখেছি গত 1 সপ্তাহ ধরে কাছাকাছি পর্যায়ে আছে, স্ট্যাটিক একটি অবস্থায় আছে। তার মানে হলো যে যেই সংক্রমণটি হয়েছে
2 থেকে 3 সপ্তাহ পর্যন্ত আপনাকে কিন্তু সময় দিতে হবে এই লকডাউনের ফলাফলটি যাচাই বাছাই করবার জন্য। এটি সবে মাত্র কিন্তু আমরা প্রথম সপ্তাহ শেষ করেছি। এই জায়গায় আপনাকে সময় দিতে হবে। এটি যদি বাড়তে থাকতো তাহলে আমরা আরো বেশি শঙ্কিত হতাম। কিন্তু আমরা নিশ্চিত করে বলতে চাই, চাঁপাইনবাবগঞ্জে যেভাবে লকডাউন করা হচ্ছে, তারা যেভাবে মিলেমিশে কাজ করছেন, এইটি যদি অব্যাহত থাকে, এটি যদি ধরে রাখা সম্ভব হয়, তাহলে এই সংক্রমণের ঊর্ধ্বহার কমতে বাধ্য। এটি হচ্ছে একটি অংশ। অন্য অংশটি হচ্ছে এখানে মোট পরীক্ষার যে সংখ্যাটি সেটি অনেক বেশি নয়। যদি পরীক্ষার সংখ্যাটি এখন যা হচ্ছে 3 গুণ 4 গুণ 5 গুণ বাড়ানো যায়, তাহলে এই শতকরা হারটি কমে আসবে। এটি হচ্ছে সাধারণ বিজ্ঞান। যেই শয্যা সংখ্যার কথা বলেছেন, আমরা জানি এই শয্যা সংখ্যা 30 থেকে 50 করা হয়েছে। আমরা আজকে নির্দেশনা দিয়েছি এটিকে 100 শয্যায় রূপান্তরিত করতে হবে। তবে একটি কথা মনে রাখতে হবে, শয্যা সংখ্যা বাড়ানোই কিন্তু সমাধান নয়। তার কারণ হচ্ছে সেই শয্যার অনুপাতে চিকিৎসক, নার্স এবং অন্যান্য সহায়ক শক্তি আমাদেরকে যোগান দিতে হবে। আমি শুরুতেই বলেছি, একজন চিকিৎসকের বিপরীতে 3 জন নার্স, 5 জন সহায়ক শক্তি, মেডিকেল টেকনোলজিস্ট ইত্যাদি ইত্যাদি থাকতে হয়। আমাদের দেশে এই অনুপাতটি হচ্ছে বর্তমানে 1-এর বিপরীতে 0.3, 0.5। কাজে আমরা রাতারাতি পরিস্থিতি বদলে ফেলতে পারবো না। আমরা যেটি পারবো সেটি হচ্ছে এই লকডাউনটিকে যেভাবে তারা করছেন সেটিকে উৎসাহিত করা, কঠোরভাবে মেনে চলা, স্বাস্থ্যবিধি যথাযথভাবে মেনে চলা, তাহলে সংক্রমণের হারটি কিন্তু কমে যাবে। ডাক্তার নাজমুল ইসলাম, আমাকে সংক্রমণের একটা হার কথা যখন বলেন, কমে যাবে, আপনি বললেনই যে আসলে চিকিৎসা ব্যবস্থায় আমাদের এক ধরনের সীমাবদ্ধতা আছে, কিন্তু লকডাউনটাকে কঠোর বা কঠিন করা যাবে। বলা হচ্ছে যে সারা দেশ থেকে ব্যবসায়ীরা যেতে পারবে আম কিনবার জন্য এইসব জেলাগুলোতে, এবং তারা ফিরেও আসতে পারবে। হ্যাঁ, তাহলে এই যদি হয় অবস্থা বা এই যদি হয় বিধিনিষেধ, আমি একটা ঘটনার কথা আপনাকে একটু বলি। 63 জন শ্রমিক ঢাকায় আসে চাঁপাইনবাবগঞ্জ থেকে। হ্যাঁ, তাদের খোঁজ মেলে 23শে মের দিকে, তাদের খোঁজ মেলে এবং 26শে মে নমুনা সংগ্রহ করে জানা যায় তাদের শরীরে করোনা আছে। পরে নিশ্চিত হওয়া যায় এটা ভারতীয় ডেল্টা ধরন। এমন আরো ঘটনা নিশ্চয়ই আছে। এই একটা ঘটনা আমাদের চোখে এসেছে গণমাধ্যমে। এই ঘটনাটি আমি আরেকটু যুক্ত করি, প্লিজ আমাকে বলতে দিন। এদেরকে আমরা চিহ্নিত করেছি, এদেরকে আমরা কোয়ারেন্টাইন করেছি বক্ষব্যাধি হাসপাতালে। সেই খবরটিও আপনার মাধ্যমে আমরা দেশবাসীকে জানাতে চাই। তাদের মাঝে একজন রোগী সেই কোয়ারেন্টাইন ফাঁকি দিয়ে পলাতক হয়েছিলেন। তাকে শেষ পর্যন্ত চাঁপাইনবাবগঞ্জে আমরা বিভিন্ন বাহিনীর সহায়তা নিয়ে চিহ্নিত করেছি, তাকে আমরা কোয়ারেন্টাইনে ফেরত এনেছি। কাজেই 63 জনকে যেমন পাওয়া গেছে এটি সত্য, তাদেরকে কোয়ারেন্টাইনে আনা হয়েছে, কন্টাক্ট ট্রেসিং করা হয়েছে, অন্যদের কাছ থেকে আলাদা করা হয়েছে। কিন্তু আমরা খোঁজ পেয়েছি বলে, ডাক্তার নাজমুল ইসলাম, আমার যেটা প্রশ্ন সেটা আমরা খোঁজ পেয়েছি বলে, যে খোঁজগুলো আমরা পাইনি এমন নিশ্চয়ই আরো ওইসব জেলা থেকে ঢাকায় কাজ করতে লোকজন চলে আসছে, সেটা আমরা কি করে ঠেকাবো? আপনি আপনার প্রশ্নের মাঝেই এটির উত্তর আছে। যারা খোঁজ ছাড়া মানুষ যারা চলে আসছেন, তাদের খোঁজ করবার দায়িত্ব আমাদের সবারই আছে। যার প্রতিবেশী হিসেবে এসছে, যার পাশে এসছে, তিনি আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে জানাবেন। আপনার বাড়ির কাছে আসলে আপনি জানাবেন, আমার বাড়ির কাছে আসলে আমি জানাবো। কারণ এটি তো আমাদের সমস্যা, বাংলাদেশের সমস্যা। চাঁপাইনবাবগঞ্জ বাংলাদেশের বাইরে কিছু নয়, ঢাকা বাংলাদেশের বিচ্ছিন্ন কিছু নয়। আমরা মিলে মিশেই এই সমস্যার সমাধান করতে হবে। এইটি পরস্পরকে দোষারোপ করবার সময় নয়। এইটি পরস্পরের পাশে দাঁড়িয়ে সীমিত সম্পদ যেটি আছে সেটি সর্বোত্তম ব্যবহার করবার চেষ্টা করবার সময়। সেই জায়গাটিতে পরস্পরকে সহায়তা করতে হবে। যারা এসেছিলেন তারা কিন্তু অশিক্ষিত মানুষ, কাজের খোঁজে এসেছিলেন, পেটের দায়ে এসেছিলেন। তারা হয়তো জানতেন অথবা জানতেন না, কিন্তু পেটের দায়ে আসবেন সেটাই স্বাভাবিক। ডাক্তার নাজমুল ইসলাম, কোনো উদ্দেশ্য নিয়ে তারা আসেননি এই বিষয়ে স্পষ্ট, কিন্তু যারা পেটের দায়ে আসেন তাদেরকে বিধি নিষেধ না দিলে, অনেক সময় আপনি যেটা বলছেন যে পাশের বাড়ির লোকজন খবরটা দিবে, বিধি নিষেধ না থাকলে এই ধরনের লোকজনকে কোনো নিয়মের মধ্যে ফেলাটা আসলে জটিল কিনা সেটা আমি জানতে চাই ডাক্তার আনোয়ারুল ইকবালের কাছ থেকে। আমি এক মিনিট একটা কথা বলছি। আসলে না ভাই, আমার সময় সবাই আপনারা টাইম নিয়ে নিচ্ছেন, তো আমি কখন বলবো বলেন? জি বলুন ডাক্তার আনোয়ারুল ইকবাল, প্লিজ। আমি শেষ করি, আপনি পরে বলেন। আমাদের যে আম ব্যবসায়ী উনি যে কথাটা বললেন, আমি কিন্তু প্রথমেই তার সলিউশন দিয়েছি। এইভাবে ওনাদের তো একটা এত লগ্নি ওনারা করেছেন, এত টাকার জিনিস, ওনাদের আসলে উচিত এটা গভর্নমেন্টের কিনে নেওয়া উচিত, নিয়ে ওনারা এটা ডিস্ট্রিবিউট করলো, সেটা হলে সবচেয়ে সেফেস্ট। আমি কিন্তু সমাধানগুলো দিব। আমি যেহেতু প্রিপেয়ারনেসের লোক, আমি জানি যে কিভাবে এগুলা উদ্যোগ করতে। যেমন আপনি একটা খুব সঠিক, এই 63 জনের কথা আমরা জানি, কিন্তু এটা তো শুধু চাঁপাইনবাবগঞ্জের একটা বিচ্ছিন্ন ঘটনা, কিন্তু সারা বাংলাদেশে ছড়িয়ে এরকম কত মানুষ যে ঢাকায় আসছে আমরা কিন্তু সেটা ট্রেস করতে পারবো না, আমাদের সম্ভবও না। যেটা আবার নাজমুল ভাই ঠিক বলেছেন। কারণ কি,
এখানে সবাইকে কিন্তু একসাথে কাজ করতে হবে এবং লোকাল গভর্নমেন্টকে অবশ্যই সেই রকম স্ট্রং হতে হবে। আমি কথাটা একটু বলি, যেমন আপনি যদি এই সময়ের মধ্যে এই ঠিক মতো লকডাউনের বিভিন্ন শ্রেণীভেদ করে ফেলেছি বাংলাদেশ, যে কঠোর, নরম, মিডিয়াম, আপনার এখন শুনছি আবার বিশেষ, এই জিনিসগুলো না করে আমরা নিজেরা যদি দেখেন শুধুমাত্র যদি মাস্ক পরে থাকতাম আপনি দেখতেন এই অর্ধেক চিত্র হতো না। কিন্তু আমাদের এখনো মানুষকে দেখেন, আমার কাছে আজকে তথ্য আছে, ট্রাকে করে ত্রিপলের মধ্যে ঢুকে মানুষজন রাজশাহী থেকে বের হয়ে যাচ্ছে। তো এই জিনিসগুলো তো আপনারা মিডিয়ার মাধ্যমেই তো আমরা পাই, আমরা তো আর নিজেরা সরজমিনে এগুলো পাই না। তো এই জিনিসগুলো যদি আমরা এখনো সঠিকভাবে না আটকাই, আমরা যদি সব সময় বলি আমরা খুব ভালো আছি, আমরা ট্যাকেল করতে পারছি, এই জিনিসটা হলো ভুল। এই জিনিসগুলো আপনি যে আপনার এই পয়েন্টে আমি একটু যেতে চাই মোহাম্মদ আবু কালাম সিদ্দিকের কাছে। তিনি কমিশনার, রাজশাহী মেট্রোপলিটন পুলিশ। তার কাছ থেকে আপনার যে আপনি এই মাত্র যে ঘটনাটির কথা বললেন, আপনি শুনলেন যে ডাক্তার আনোয়ারুল ইকবাল বলল ত্রিপলের মধ্যে করে ট্রাকে করে মানুষজন রাজশাহী থেকে শহর বা অন্যদিকে চলে যাচ্ছে, ঢাকার দিকে আসছে বা অন্যদিকে চলে যাচ্ছে। এইটা কেন ঠেকানো যাচ্ছে না? এটা ঠেকানো না গেলে কি হবে আপনি নিশ্চয়ই বুঝতে পারছেন, আপনাকে নিশ্চয়ই সেটা বুঝিয়ে বলতে হবে না আমার। হ্যাঁ, আপনাকে ধন্যবাদ। আপনি ইতিমধ্যে জেনেছেন যে আমরা 3 সপ্তাহ থেকে যে রাজশাহীতে আমাদের 4টা চেকপোস্টকে আমরা এমন কঠোরভাবে আমরা অবস্থান করেছি, আমাদের কাছে ধরা পড়েছি বলেই তো আপনারা জেনেছেন। এটা রাজশাহী মেট্রোপলিটন পুলিশ কমিশনার প্রতিটা গাড়ি চেক করে যারা ত্রিপলের মধ্যে মানে লোক ট্র্যাকে চলে যাচ্ছে তাদেরকে রাজশাহী মেট্রোপলিটন পুলিশ এদেরকে আটকিয়ে আবার তাদেরকে তাদের স্থানে পাঠিয়ে দেওয়া হয়েছে। এইটা যদি পুলিশ কমিশনার না করতো তাহলে তো আপনি জানতে পারতেন না। হাজার হাজার লোক রাত্রিবেলায় তারা পায়ে হেঁটে এসে রাজশাহীতে বিভিন্নভাবে বিভিন্ন আমার যেসব 5টা এন্ট্রি পয়েন্ট আছে, আমি কঠোরভাবে এই এন্ট্রি পয়েন্টগুলোতে 24 আওয়ার্স আমাদের পুলিশ সদস্যরা 24 ঘন্টা পরিশ্রম করে এই আমাদের পাবলিকের আমাদের গাড়িগুলোতে চেক করতেছি। কিন্তু বিশেষ করে পণ্যবাহী গাড়ি যেগুলা গভর্নমেন্টের ফার্স্ট প্রায়োরিটি আছে, এই গাড়িগুলোকে আমাদের অবশ্যই আমরা করতেছি। তারপরেও আমাদের কাছে কিছু কিছু লোকজন যারা গাড়ির ত্রিপলের মধ্যে তারা আন্ডার কাভারে তারা চলে যাচ্ছে, সেগুলো আমাদের কাছে ধরা পড়তেছে। আমরা কিন্তু 4টে এন্ট্রি পয়েন্টে আমাদের পুলিশরা আমাদের প্রায় 1 মাস যাবত এই কার্যক্রম অব্যাহত রাখছে। আমাদের এমপি মহোদয় উনি ভালোভাবে জানেন, পুলিশ আপনাদের দিন রাত 24 ঘন্টা কাজ করে যাচ্ছে, যার কারণে তো আপনার জানতে পেরেছে যে পুলিশের কাছে তারা আটক করতেছে। যেসব লোক বিভিন্নভাবে বিভিন্ন রুটে হেঁটে এসে রাস্তায় এসছে, এইসব লোকগুলোকে নিয়ন্ত্রণ করা সম্ভব হচ্ছে না, কারণ তারা চর দিয়ে আসতেছে, তারা নৌকা দিয়ে আসতেছে, সেই তারা রাজশাহীতে এসে বিভিন্নভাবে তারা যাচ্ছে, বাসে যাচ্ছে। এটা তো আমাদের পক্ষে আমরা চেক ব্যাক করতেছি। গোলাম রাব্বানী, সভাপতি, স্বাধীনতা চিকিৎসক পরিষদ, চাঁপাইনবাবগঞ্জ। তার কাছ থেকে আমি জানতে চাই, ঢাকা থেকে আজ স্বাস্থ্য অধিদপ্তরের প্রতিনিধি দল গিয়েছিল, আপনাদের ওখানে মিটিংও হয়েছে এবং আপনি সেখানে ছিলেন। যেসব পদক্ষেপের ব্যাপারে আলোচনা হয়েছিল, আগামীকাল থেকে নিশ্চয়ই সেগুলো আপনারা কার্যকরী করার চেষ্টা করবেন। সেক্ষেত্রে আপনাদের নিজেদের মধ্যে, মানে ঢাকার প্রতিনিধি দলের বাইরে আপনাদের নিজেদের মধ্যে কি কথা হয়েছে? কাল থেকে আপনারা কি করতে যাচ্ছেন, কি এমন পরিবর্তন আনবেন যাতে করে আমরা আশ্বস্ত হতে পারি চাঁপাইনবাবগঞ্জে সংক্রমণ আর বাড়বে না, বা চাঁপাইনবাবগঞ্জ থেকে দেশের অন্যান্য জায়গায় ছড়াবেও না এই নতুন ভ্যারিয়েন্ট? জি, ধন্যবাদ আপনাকে। আমি একটু দেরি করে ফেলেছি আসতে, এই জন্য দুঃখিত। আমি চাঁপাইনবাবগঞ্জের বর্তমান করোনা সিচুয়েশন যে ভয়াবহ আকার ধারণ করেছে, এটা সারা বাংলাদেশের সবাই জানেন। এই পরিস্থিতিতে আমরা আমাদের চাঁপাইনবাবগঞ্জে যে সদর হাসপাতালে যে ছিল ডেডিকেটেড করোনা ইউনিট ছিল, সেটা ছিল মাত্র 18 বেডের, সেটাকে বৃদ্ধি করে 30 বেড করা হয়েছিল বিগত 1 সপ্তাহ আগে। সেটা আবার আজকে থেকে বৃদ্ধি করে 50 বেডের করা হয়েছে। আমাদের সম্মানিত এডিজি মহোদয় আমাদের চাঁপাইনবাবগঞ্জে এসেছিলেন। চাঁপাইনবাবগঞ্জের সদর হাসপাতালে আমরা ওনার সাথে বসেছিলাম। আমাদের দাবি ছিল, আমাদের চাওয়া ছিল, আমাদের ওনার কাছে এই ছিল যে আমাদের বর্তমানে পরিস্থিতি হলো
চাঁপাইনবাবগঞ্জে করোনা রোগীর সংখ্যা বেড়েছে, তারপরে ভর্তিযোগ্য রোগীর সংখ্যা বেড়েছে, ক্রিটিক্যাল রোগীর সংখ্যা বেড়েছে। বাস্তবিক পক্ষে চাঁপাইনবাবগঞ্জে আসলে করোনা রোগী প্রচুর অনেক বৃদ্ধি পেয়েছে আর কি। সরকারি পর্যায়ে যে রিপোর্ট আসছে সেই রিপোর্টে আসলে যে আছে তার আমার দৃষ্টিতে তার থেকে বেশি। এই কারণেই যে সব রোগী ইনভেস্টিগেশনের আওতায় আসছে না। সব রোগীর ইনভেস্টিগেশন করতে পারলে আমাদের অ্যাকচুয়াল রিপোর্টটা পাওয়া যেত আর কি। এই পরিপ্রেক্ষিতে আমরা আমাদের এডিজি মহোদয়কে বলেছি আমরা যদি এখানে একটা আরটিপিসিআর ল্যাব স্থাপন করতে পারি তাহলে সবগুলোকেই অনেক মানুষকে অনেক রোগীকে আমরা পরীক্ষার আওতায় আনতে পারবো আর কি। কিন্তু আমাদের সমস্যা হলো চাঁপাইনবাবগঞ্জে কোনো আরটিপিসিআর ল্যাব নাই। এখানে অ্যান্টিজেন র্যাপিড অ্যান্টিজেন টেস্ট হয় এবং জিন এক্সপার্ট হয়, এবং জিন এক্সপার্ট মাত্র দিনে 16 জনের বেশি করা যায় না। আর র্যাপিড অ্যান্টিজেন টেস্টটা হয়, যেটা পজিটিভ হয় সেটা আমরা আর আরটিপিসিআর পাঠাই না, কিন্তু নেগেটিভ হলো আরটিপিসিআর পাঠাই। এই জন্য আরটিপিসিআর ল্যাবের জন্য একটা আবেদন ছিল। এখানে উনি বলেছেন প্রধানমন্ত্রীর প্রতিশ্রুতি আছে, কিন্তু এই মুহূর্তে এটা বাস্তবায়ন করা যাবে কিনা বা করতে পারবো কিনা সেটা সেই ব্যাপারে নিশ্চয়তা দিতে পারেন নাই। তবে আমাদের চাঁপাইনবাবগঞ্জে রোগীর সংখ্যা অনেক বেড়ে গেছে। ইভেন আজকে থেকে 50 বেডের গতকাল থেকে 50 বেডের হাসপাতাল আজকে থেকে আনুষ্ঠানিক উদ্বোধন হয়েছে। এই মুহূর্তের খবর 50 বেডই ভর্তি হয়ে গেছে, কোনো বেড ফাঁকা নাই। এই পরিপ্রেক্ষিতে আমরা ওনার কাছে আবেদন করেছিলাম আমরা এটার বেডগুলো আরো বাড়াইতে চাই, প্রয়োজনে 100 বেড করতে চাই। সেই হিসাবে উনি সম্মত হয়েছে আমাদের সাথে, এবং সাথে সাথে তত্ত্বাবধায়ক এবং সিভিল সার্জনকে নির্দেশনা দিয়েছেন। আমাদের যে সমস্যা এখানে সেটা হলো যে চিকিৎসক সংখ্যা মানে সেটা আসলে খুব সমস্যায় মনে হচ্ছে না সমাধান হবে। আমি যখন ডাক্তার মোহাম্মদ নাজমুল ইসলামের সঙ্গে কথা বলছিলাম তার কথা শুনে তাই মনে হয়েছে। আমি একটু যেতে চাই মোহাম্মদ আবু কালাম সিদ্দিকের কাছে, তার কাছ থেকে আমি একটু জানতে চাই যে সন্ধ্যা 7টার বদলে বিকেল 5টার বিধিনিষেধ শুরু হচ্ছে আগামীকাল থেকে, তো এটা আসলে কি তফাৎ ফেলবে? সন্ধ্যা 7টার বদলে বিকেল 5টা পর্যন্ত যদি দোকানপাট সবকিছু বন্ধ হয়ে যায়, তাতে করে কি খুব কম সময়ের জন্য খোলা থাকলে ভিড়ভাড়টা আরো বেড়ে যাবে না? আপনি মনে হয় নিজেকে আনমিউট করে রেখেছেন আবু কালাম সিদ্দিক, আপনি নিজেকে মিউট করে রেখেছেন, আনমিউট করেন প্লিজ। কমিশনার সাহেব আপনার এটা একটু আনমিউট করেন। মিউট করা স্টিল হয়ে গেছে না, ওনাকে আমরা পাচ্ছি না। আমি একটু যেতে চাই ফজলে হোসেন বাদশার কাছে। আপনাকেই বরঞ্চ আমি প্রশ্নটা করি যে সন্ধ্যা 7টার বদলে বিকেল 5টার বিধিনিষেধ শুরু করা হলো, এতে করে আসলে কি লাভ হবে বা এই পরিকল্পনার পিছনে আসলে কি ভাবনা ছিল আপনাদের? এটা আমাদের ভাবনা না, এটা প্রশাসনিক ভাবনা। এটা আমি ছিলাম না, যুক্ত ছিলাম না। এর আগের যে চ্যাপ্টারে আমি নিজেই কোভিড পেশেন্ট হয়ে হসপিটালাইজ হয়ে গেছি। এখন আমি একটা কথা বলতে চাই, সেটা হলো রাজশাহী সদর হাসপাতালটাকে আমরা 4 বছর ধরে চেষ্টা করছি চালু করার জন্য। বারবার আমরা একটা দাবি তুলেছি, কিন্তু এটা বাস্তবায়ন হয়। যদি এটা সদর হাসপাতালটা চালু হতো তাহলে আমরা কোভিড পেশেন্ট আরো বেশি নিতে পারতাম, সেটা মেডিকেল কলেজ হসপিটালে। সেটাও করা হয় না। কেন করা হয় না এটা আমাদের জানা নাই। একটা হসপিটাল আছে চলমান, তাকে বন্ধ করে দিলাম। কেন বন্ধ করলাম? আমাদের দেশের স্বাস্থ্য ব্যবস্থা এত মানে স্বয়ংসম্পূর্ণ হয়ে গেছে যে হসপিটাল বন্ধ করে দিতে হয়, এইটা আমার জানা নাই। আমাদের দেশে এখন কোনো স্কুল কলেজ বন্ধ করতে পারবেন না ছাত্রছাত্রীর চাপের জন্য, অথচ একটা হসপিটাল বন্ধ করে দিলে এটা ঠিক হয়নি। আপনার কথা থেকে কেন জানি আমি প্রশাসন এবং স্থানীয় মানে জনপ্রতিনিধিদের মধ্যে এক ধরনের দূরত্বের গন্ধ পাচ্ছি। যাই হোক, আপনি কিন্তু রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালনা পর্ষদের সভাপতি। হাসপাতাল রোগীর চাপ সামলাতে হিমশিম খাচ্ছে। ভর্তি করা হচ্ছে কেবল সেসব রোগীদের যাদের নিরবচ্ছিন্ন অক্সিজেন প্রয়োজন। করোনা পজিটিভ বা উপসর্গ থাকলেও আসলে অবস্থা বেগতিক না হলে ফিরে দেওয়া হচ্ছে। মানে ডাক্তাররা বলছেন যে করোনা রোগী ভর্তির এমন মানদণ্ড নির্ধারিত হয়েছে চিকিৎসা দেওয়ার সক্ষমতা বিবেচনায়। তাহলে মুমূর্ষু অবস্থা না হলে কি কেউ হাসপাতালে ভর্তি হতে পারবে না?
কোন সমস্যার সমাধান আমাদের হচ্ছে না। মানে কেউ যদি মুমূর্ষ না হয় তাহলে হাসপাতালে ভর্তি হতে পারবে না। রাজশাহী মেডিকেল কলেজের আমরা গতবার আমাদের সরকারি হাসপাতাল বাদে একটা প্রাইভেট হসপিটালকেও আমরা কিন্তু নিয়ে আমরা সংকট প্রথম ধাক্কাটা মোকাবেলা করছিলাম। এবার যদি সদর হাসপাতালটা আমরা চালু করে ফেলতে পারতাম তাহলে এই সংকটটা এত বিশাল হতো না। আমরা আগের সমস্যা দেখে আমাদের অক্সিজেন ক্যাপাসিটি ডাবল করেছি এবং সেই কাজগুলো আমরা করেছি কিন্তু এবং সেই কাজগুলো করার ফলেই আজকে চাঁপাইনবাবগঞ্জে যারা আক্রান্ত হচ্ছে আমরা কিছুটা জায়গা দিতে পারছি, কিন্তু যতটা সুযোগ দেওয়া উচিত ছিল সেই সুযোগ তারা পান নাই। এবং একটা ডিস্ট্রিক্ট হসপিটাল কত কম মানে বেড নিয়ে চলে এটা দেখলে আমাদের খুব কষ্ট হয়। এবং আমাদের দেশের স্বাস্থ্য ব্যবস্থা যে তলানিতে রয়েছে এটা আমাদের আজকে উপলব্ধি করতে হবে। এখন বাজেট সেশন চলছে, আপনারা সবাই বলেন যে অন্য খাত থেকে টাকা নিয়ে এসে আমাদেরকে এই মুহূর্তে মহামারীর সময় স্বাস্থ্য খাতে আরো ব্যয় বরাদ্দ বেশি করতে হবে। আর আমরা মিনিস্ট্রিতে যে সমস্ত ঘটনা ঘটছে আমাদের স্বাস্থ্য মন্ত্রণালয়ে এইসব কথা আমরা শুনতে চাই না, যে আমাদের টিকা বিদেশে কিনবো সেটা লিক আউট করার জন্য প্রতিযোগিতা রয়ে গেছে। এগুলো খুবই দুঃখজনক, এগুলো রাষ্ট্রবিরোধী কাজ। আমি মনে হয় যে এখানে রাষ্ট্র এই সমস্ত স্বাস্থ্য মন্ত্রণালয়ের যে সমস্ত কর্মকর্তারা এই সমস্ত আপনার এই প্রসঙ্গে আমি একটু ডক্টর মোহাম্মদ নাজমুল ইসলামকে একটা প্রশ্ন করতে চাই, যদিও আজকের এই বিষয়ের সাথে খুব বেশি রিলেটেড না, কিন্তু এই প্রশ্নটা করবার লোভ আমি সামলাতে পারছি না। কিছুদিন আগে তথ্য সংগ্রহ করতে গিয়ে সাংবাদিক রোজিনা ইসলাম কতই না হেনস্থার শিকার হলেন, জেল পর্যন্ত যেতে হলো, মামলা এখনো চলছে। এখন যে একজন অতিরিক্ত সচিব নিজেই জনসম্মুখে টিকার দাম প্রকাশ করে আমাদেরকে একটা ঝামেলার মধ্যে ফেলে দিলেন, এখন তাহলে অবস্থাটা কেমন দাঁড়ালো? না, আমি এই ব্যাপারেই তো আমি প্রশ্নটা করতে যাচ্ছি। জি, এটা আমি একটু ডক্টর মোহাম্মদ নাজমুল ইসলামের কাছ থেকে জানতে চাই। দেখুন, এই প্রশ্নের উত্তর দেওয়ার জন্য আমি যথাযথ ব্যক্তি নই। আপনি এই প্রশ্নটি যথাযথ স্থানে করলে আপনি নিশ্চয়ই সদুত্তর পাবেন, কারণ এই প্রশ্নের উত্তর দেওয়ার জন্য আমি সঠিক ব্যক্তি নই। তবে যারা এই কাজটা করেছেন তারা দেশ বিরোধী কাজ করেছেন এবং রাষ্ট্রবিরোধী কাজ করেছেন। একজন গণমাধ্যমের কর্মীকে গ্রেপ্তার করে জেলখানা পাঠিয়ে দিলেন আর ওনাকে ওএসডি করে রাখলেন। এখানে আইন প্রয়োগের কত বড় বৈষম্য, এটাও তো দেখছি আমরা। ফজলে হোসেন বাদশা, আমি একটু মোহাম্মদ আবু কালাম সিদ্দিকের কাছে যাই, তার কাছ থেকে একটু যে রাজশাহীতে যে নতুন আসলে যে নিয়মটা হলো, সন্ধ্যা 7টার বদলে বিকেল 5টায় বিধিনিষেধ শুরু করলো, বা নতুন করে যেসব আমরা দেখলাম যে বিধিনিষেধ আরোপ হলো, এতে করে আসলে কি কি তফাৎ হবে বা ফারাক পড়বে একটু তার কাছ থেকে জানতে চাচ্ছিলাম। আমরা আজকে 14 দল এবং আমাদের জেলা প্রশাসন এবং মাননীয় মেয়র মহোদয়ের সভাপতিত্বে আজকে আমাদের একটা সিদ্ধান্ত হয়েছে, সেটা হলো যে আমাদের যে লোকাল কমিউনিটি কি আছে তাদেরকে ইনভলভ করে কমিউনিটি পুলিশ এবং স্থানীয় যে জনগণ আছে তাদেরকে নিয়েই আমরা আগামীকাল থেকে 5টা থেকে আমরা সকাল 6টা পর্যন্ত আমরা একটা কঠোর লকডাউনের ব্যবস্থা করব। এতে করে আমরা 5-7 দিন, আমরা 5 দিনের মতো আমরা দেখব। আজকে আমরা র্যাপিড অ্যান্টিজেন টেস্ট করেছি এবং এই টেস্ট আমাদের অব্যাহত থাকবে। এই অব্যাহত থাকলে আমরা এই 2-4 দিনের মধ্যে আমরা এই যে সংক্রমণ হার কতটুকু বাড়তে পারে এটার ব্যাপারে আমরা কালকে থেকে আমরা সবাই এক জায়গায় কাজ করব। আমাদের যদি এই বিশেষ করে আপনাদের সন্ধ্যা 5টা থেকে আরম্ভ করে রাজশাহীতে 10টা পর্যন্ত প্রচুর পরিমাণের লোকজন, মার্কেটিং, শপিং, এখানে এত পরিমাণে লোকজন পাবলিক গ্যাদারিং হয় এবং বিভিন্ন টুরিস্ট স্পটে, এই কারণে আমরা 5টা থেকে আরম্ভ করে ভোর 6টা পর্যন্ত আমরা কঠোর লকডাউন দিব। এবং স্থানীয় যারা আমাদের স্টেক হোল্ডার আছে, বিশেষ করে আপনাদের ওয়ার্ড কাউন্সিলর থেকে আরম্ভ করে এবং এখানকার কমিউনিটি পুলিশের প্রতিটা ওয়ার্ডে এবং সদস্য এবং 14 দলের লোকরা আমরা সম্মিলিতভাবে আমরা কাল থেকে আমরা সবাই কাজ করব। আমরা আশাবাদী যে একটা রেজাল্ট অবশ্যই পাবো আমাদের, কারণ আপনারা দেখেছেন যে সন্ধ্যা 6টা থেকে আরম্ভ করে আপনাদের রাত 10টা পর্যন্ত এখানে প্রচুর পরিমাণে লোকজন কিন্তু পাবলিক হিউজ গ্যাদারিং হয় এবং কিছু টুরিস্ট স্পট আছে, যার কারণে আমরা যদি এই অবস্থা অব্যাহত থাকে ইনশাল্লাহ আমরা আগের থেকে একটা ভালো পজিশনে থাকবো, এটা আমাদের বিশ্বাস। এইটা আমরা 2-4 দিন বা 1 সপ্তাহের মধ্যে এই জিনিসটা আমরা দেখে
পরবর্তীবারে কি করণীয় হবে আজকে এই সিদ্ধান্তটা হয়েছে। সেই সিদ্ধান্ত নেবেন। মোহাম্মদ আব্দুল ওয়াহেদ, ছোট করে আপনার কাছে জানতে চাই, ডাক্তার আনোয়ারুল ইকবালের একটা প্রস্তাব ছিল যে সরকার সব আম কিনে নিয়ে সেটা সারা দেশে আসলে ডিস্ট্রিবিউট করতে পারতো কিনা। আপনারা এই ধরনের কিছু ভেবেছেন কিনা বা এই ধরনের প্রস্তাব আপনারা প্রশাসনকে দেবেন কিনা? যাচ্ছে সরকার উদ্যোগ নিতে নিতে এবং এটার ব্যাপারে পদক্ষেপ নিতে নিতে আম শেষ হয়ে যাবে। সেহেতু সরকারের কাছে আমাদের যেটা মূল দাবি যে আমরা যারা আম ব্যবসায়ীরা ক্ষতিগ্রস্ত হচ্ছি, স্পেশাল কোনো কিছু ব্যবস্থা করা যায় কিনা, এবং আম ব্যবসায়ী যে আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছি সেই আম ব্যবসায়ীদের কোনো আর্থিকভাবে সহায়তা করা যায় কিনা সেই ধরনের পদক্ষেপ নেওয়ার জন্য। আপনাকে আমি একটা কথা বলি যে সরকার ম্যাঙ্গো ট্রেন চালু করেছে, এখানে স্পেশাল ম্যাঙ্গো ট্রেন। চাঁপাইনবাবগঞ্জ থেকে মাত্র 15 মেট্রিক টন আম প্রতিদিন যাচ্ছে, যেখানে চাঁপাইনবাবগঞ্জে প্রতিদিন 3 থেকে 400 ট্রাক মাল আম যাবে, যেখানে 3 লক্ষ মেট্রিক টন উৎপাদন। সেই দিয়ে কি হবে? 1 ট্রাকও আম না। হ্যাঁ, এই রেল দিয়ে তো আমাদের কোনো উপকার আসবে না। আমাদের এখন উপকার আসবে এই জন্য যে বাংলাদেশের বিভিন্ন ঢাকা, চিটাগাং, ফেনী, নোয়াখালী বিভিন্ন জেলা থেকে আমের যারা পাইকার তারা কিন্তু চাঁপাইনবাবগঞ্জে মুভমেন্ট করছে না, এ ভয়ও আসতেছে না, অনেক আতঙ্কে আসতেছে না। এই জন্য আম ব্যবসায়ীরা আম বিক্রি করতে পারছে না, বিরাট ভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে। ডাক্তার আনোয়ারুল ইকবাল, আমি আপনার কাছ থেকে একটু জানতে চাই যে এই যে আপনি বলছিলেন আমরা ঢেউয়ের পরে থাকলে আসলে কোনো লাভ নাই, ঢেউয়ের আগে থাকতে হবে। আম যে আসবে এই মৌসুমে সেটা তো আমরা সবাই জানতাম, তাই না? এক্ষেত্রে কি আমরা একটু পিছিয়ে ঢেউয়ের আসলে পিছনেই বা সামনেই থাকলাম কিনা? দেখেন, আসলে আমি বারবার বলছি একটা কথা, সেটা হচ্ছে আমরা সবসময় পিছানো ছিলাম। হচ্ছে, হবে, হয়েছে এই শব্দটা কিন্তু আমরা কখনো ইউজ করতে পারিনি। আপনি সেই দেখেন, আপনার সাথে আমি বইমেলারও সময়, বইমেলা যখন খোলা ছিল তখনও কিন্তু কথা বলেছি। আমাদের দেশে আমরা কি আসলে চাই সেটাই বুঝছি না। আমরা কিন্তু সব কিছুটাই প্রকৃতির উপর ছেড়ে দিয়েছি। আমরা এটাও চাচ্ছি যে এবারও যেন গতবারের মতো হয়ে যায়। কিন্তু যে 12,800 জন মানুষ মারা গেছে তাদের পরিবারকে একটু জিজ্ঞেস করেন যে তাদের আম কেমন লাগবে, তাদের লিচু কেমন লাগবে, তাদের ঈদটা কেমন যাবে, তাদের ঈদ হয়েছে কিনা, এই প্রশ্নগুলো একটু তাদের করে দেখেন, তাহলে কেমন লাগে দেখেন। আসলে আমরা জাতিগতভাবে এক হতেই পারিনি। এবং সবচেয়ে বড় ব্যাপার যেটা, যারা যেই পেশায় এক্সপার্ট, আজকে একটা কথা বলি, এটা আমার ক্ষোভ থেকেই বলছি, সেটা হচ্ছে আপনার যদি আছে চোখে সমস্যা থাকে, আপনি নিশ্চয়ই কোনো মেডিসিনের ডাক্তারের কাছে যাবেন না, আপনি আই স্পেশালিস্টের কাছে যাবেন। আপনার যদি আজকে হার্টের কোনো সমস্যা হয়, আপনি কার্ডিওলজিস্টের কাছে যাবেন। আপনি যদি কোনো সার্জারির প্রয়োজন হয়, আপনি কিন্তু ইএনটির ডাক্তারের কাছে যাবেন না। তো সুতরাং এইখানে যারা এক্সপার্ট তাদেরকে দূরে সরিয়ে রেখে আপনারা বিভিন্ন রকম পদ্ধতি তৈরি করলে সেই পদ্ধতিতে কাজ হবে না। সেইখানে আমি বলছি, ইয়েস, গভর্নমেন্ট ইমপ্লিমেন্টেশন করবে, ক্ষমতা তাদের কাছেই থাকবে, সেটা ঠিক আছে। আজকে এই যে আপনি নাজমুল ভাইকে বারবার প্রশ্ন করছেন, উনি তো ইমপ্লিমেন্টেশনে পারবে না করতে, ওনার তো সেই ক্ষমতা নেই। যে প্রশ্নটা ওনাকে আপনি করেছেন, এটা করবেন হলো সচিবালয়ের কোন একজন মানুষকে। তো সুতরাং তারা বলতে পারবে, এবং তারা যে কি চায় দেখেন, আমি এটার ব্যাপারে এক্সপার্ট। আমি জিম্বাবুয়েতে 6 মাস থেকে ওদের এপিডেমিক কন্ট্রোল করে এসেছি। আমি কিন্তু কোথাও ইনভলভ না, আমি আপনাদের টক শোতেই আসি। কিন্তু আমাদের যদি আমরা তো টাকা পয়সা চাই না, আমরা চাই আমাদের বুদ্ধিগুলো নিয়ে কাজগুলো করেন, সবাই মিলে একটা সমাধান বের হোক, সেটাই চান আপনি ডাক্তার আনোয়ারুল ইকবাল। আমি এক কথায় অধ্যাপক ডাক্তার মোহাম্মদ নাজমুল ইসলামের কাছে জানতে চাই, এর আগে যে প্রশ্নটি করেছি সেটি বলেছেন সেটির উত্তর দেওয়ার এখতিয়ার তার নেই, সেটা আমরা সবাই বুঝি। কিন্তু যেহেতু স্বাস্থ্য অধিদপ্তর থেকে আমাদের সবার মাঝে আপনি ভেতরের খবর জানেন। আচ্ছা, চীনা ভ্যাকসিন নিয়ে যে জটিলতা তৈরি হলো, এতে করে কি আমাদের ভ্যাকসিন দিতে গিয়ে বা ভ্যাকসিন পেতে কোনো সমস্যা হবে? যদি ছোট করে আমাদের একটু বলতেন। দেখুন, এখনো তো চীনের সঙ্গে আলোচনা চলছে, যখন চূড়ান্ত হয়ে যাবে নিশ্চয়ই জাতি জানবে, কি গোপন কিছু নয়। তবে চুক্তির কিছু কিছু অংশ গোপনই থাকবে, যেটি আমাদের না জানাই ভালো। কিন্তু আমরা এখনো বিশ্বাস করি যে আমরা চীন থেকে যথাসময়ে ভ্যাকসিন পাবো। আমরা যেই চুক্তি করতে যাচ্ছি সেই চুক্তি অনুযায়ী ভ্যাকসিন গুলো পেলে আমরা প্রথম ডোজের ভ্যাকসিনেশন কার্যক্রমটি আমরা আবার শুরু করতে পারবো। সবাইকে অনেক ধন্যবাদ সবাইকে আমজনতায় অংশগ্রহণ করার জন্য। আর যতক্ষণ পর্যন্ত ভ্যাকসিন না পাচ্ছি, আমাদের সবচেয়ে বড় ভ্যাকসিন হচ্ছে আমাদের মাস্ক করতে হবে। আমজনতার সাথেই থাকুন। আমজনতার শক্তি, বড় শক্তি।